আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। মিশরকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে রাতভর আনন্দ উচ্ছ্বাস করেছেন তারা। নারায়ণগঞ্জের সব বড় পর্দার সামনে ছিল উপচে পড়া ভিড়। জয়ের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে মিছিল বের করে আর্জেন্টাইন ভক্তরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের খেলা উপভোগ করেন ভক্ত ও সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি ফুটবল উন্মাদনার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফার কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, পরীক্ষার্থীরা কি বিষয়টি জানতে পেরেছে আর বোর্ডের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে জানাবেন? সুমনা, পরীক্ষার্থীরা গতকাল রাত ঠিক 10:30 যেহেতু সময় কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি তারা জারি করেন এবং সেই বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে তারা পৌঁছে দেওয়ার পরে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু পরীক্ষার্থীরা তারা জেনেছে তাদের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে কিন্তু অনেক পরীক্ষার্থী তারা বিভিন্ন গণমাধ্যম থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিল পরীক্ষা স্থগিত করা হচ্ছে কিনা, কিন্তু রাত 10টার আগে কিন্তু কোনো ধরনের তারা শিক্ষা বোর্ড থেকে জানানো যায়নি পরীক্ষা স্থগিত করা হচ্ছে কিনা। শেষ পর্যন্ত রাত 10:30টার পরে তারা জেনেছে তাদের পরীক্ষা স্থগিত হয়েছে এবং পরীক্ষার্থীরা আসলে কিছুটা তারা ভেঙে পড়ছে যেহেতু তাদের প্রিপারেশন ছিল। এছাড়া পরীক্ষা আসলে নেওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই, কারণ চট্টগ্রামে গত 3 দিন ধরে টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম উপজেলা যেগুলো উপজেলা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এখনো পর্যন্ত পানি, যার কারণে পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। পরীক্ষা আগামী যে পরীক্ষাগুলো সেগুলো যথারীতি চলবে। শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানিয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চট্টগ্রাম এবং তার সংলগ্ন যে এলাকা সেখানে এই ধরনের বৃষ্টি হয়তো আরো টানা 2-3 দিন হতে পারে, যার কারণে পরবর্তী পরীক্ষাগুলো সেগুলো কিভাবে নেওয়া হবে সেটি পরবর্তী তারা সিদ্ধান্ত জানাবেন, এমনটা জানিয়েছেন শিক্ষা বোর্ড থেকে। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রায় 99,688 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন 114টি কেন্দ্রে। 114টি কেন্দ্রের মধ্যে প্রায় 80 থেকে 85টি কেন্দ্রের মধ্যে কিন্তু কেন্দ্রভিত্তিক যে এলাকা সেখানে কিন্তু পানি হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারবে না এবং তা চিন্তা করে কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পর্যন্ত কিন্তু এখনো চট্টগ্রামের অন্যান্য যে পরীক্ষা সে পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের যে অন্যান্য কলেজের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, স্কুল ক্লাস সবকিছু কিন্তু স্থগিত করা হয়েছে। তো সব মিলিয়ে আজকে যে পরীক্ষা সেটা হবে না, আগামী যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি সেই পরীক্ষাগুলো যথারীতি সময়ে এখন পর্যন্ত শিডিউল রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। পরবর্তী যদি বৈরী আবহাওয়া আরো বাড়তে থাকে বা পরিস্থিতি আরো খারাপ হতে থাকে তাহলে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত জানাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। সুমনা, ছিল আমার কাছে আজকে এসএসসি পরীক্ষা স্থগিতের সর্বশেষ তথ্য। সুমন। রুনা, ধন্যবাদ আপনাকে। বান্দরবানে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কমই অং মার্মা। কমই, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন? ধন্যবাদ সুমনা। কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীতে পানি বেড়েছে। এর ফলে যে নিম্নাঞ্চল রয়েছে নিম্নাঞ্চলে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এখানে আপনাকে একটা বিষয় বলে রাখি যে
কয়েকদিন থেকে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিম্নাঞ্চলের মানুষ যদি পানিতে প্লাবিত হয় সে সমস্ত মানুষরা যাতে আশ্রয় নিতে পারে, এই জন্য জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এবং আমি সকাল থেকে আর্মিপাড়া, ওয়াবদার ব্রিজ, মেম্বারপাড়া সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি। ওই সমস্ত এলাকায় যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে প্রায় কয়েক শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে এবং যে হাজারো মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে। এর ফলে তারা যে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ওই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিয়েছেন এবং যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে পানির অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে। পরবর্তীতে যদি পানির বাড়ে বা কমে তাহলে আমি পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাবো। সুমনা, গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় আলোচনায় উঠে আসে দেশের উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত হন 10,000-এর বেশি মানুষ, আর প্রাণ হারান 58 জন। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা শহরের প্রাণকেন্দ্র 1 নং ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে হচ্ছে বরগুনা সদর থানার একদম পিছনের যে একটি ডোবা রয়েছে আমার পিছনে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। যে এই ডোবাটা, যে এই আশেপাশে কোনো ডাস্টবিন না থাকার কারণে এই ডোবার মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু এই ডোবায় ফেলছে এবং এখানে থেকেই মূলত ডেঙ্গুর উৎপাদ বাড়ছে। আমার পরিবারের 4 জন মেম্বার, আমরা 8 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবারই আমার বরিশালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। বরগুনা সেরকম ডেঙ্গুর কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গেল বছর যখন আমার স্ত্রী সহ আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো অভিযান, কোনো ওষুধ, কীটনাশক কিছুই দেওয়া হয় নাই। কোনো ব্লিচিং পাউডারের তারা ব্যবস্থা করে না এবং কোনো কর্তৃপক্ষের কোনো একাল উদাসীন। কিসের বিনিময়ে চাকরি আমরা জানি না, কিন্তু আমরা কোনো পৌর নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করতে পারি না। যে হারে ডেঙ্গু বাড়তেছে কিন্তু প্রশাসক কোনো পদক্ষেপ আসলে নিচ্ছে না। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালই গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 58 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং বেসরকারিভাবে বরগুনা জেলায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, যার কারণে এই জেলাকে হটস্পট বলে ঘোষণা করেছেন। আমরা এই হাসপাতালে আসছি। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জন ডেঙ্গু জ্বরে। তো আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর, সেটা এখনো সামনে বাকি। ফলে আমাদের এখন থেকে সচেতনতা জরুরি। সচেতন না হলে আমরা আবার আগের মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। জুন পেরিয়ে জুলাই আসলো, বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বারবার তাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা যায়নি। গত বছর বর্ষা মৌসুমে হটস্পট ঘোষণা হয় বরগুনায়। এবছরও কি তাহলে হটস্পটের আওতায় থাকবেন বরগুনা? এমনটাই জনমনে প্রশ্ন। শাহালি, দীপ্ত সংবাদ, বরগুনা। যে কোনো উৎসবে নওগাঁর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে থাকে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এসব পর্যটন ও বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন দেখতে চায় পর্যটক ও দর্শনার্থীরা। ইতিহাস ও ঐতিহ্যে ভরা নওগাঁর সীমান্তবর্তী উপজেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও পর্যটন এলাকা। যেসব দর্শনীয় ও পর্যটন এলাকায় হাজার হাজার পর্যটকরা আসছেন, ভ্রমণ করছেন, সৌন্দর্যের উপভোগ করছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিহার সম্পর বিহার, যেটি নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত। এই সম্পর বিহারের পাশাপাশি রয়েছে জগদ্দল বিহার, রয়েছে জাতীয় উদ্যান আলতাদিঘি, এছাড়া রয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, দিবরদিঘিতে রয়েছে ভীমের পান্টি সহ অসংখ্য পর্যটনীয় এলাকা। প্রত্যন্ত এলাকায় নওগাঁর রানীনগরের একদম প্রাণকেন্দ্রে রক্তদহ বিলে পাখিপল্লী এবং পর্যটন কেন্দ্র যে গড়ে তোলা হয়েছে, এটি একটা আনন্দের বিষয় এই অঞ্চলের মানুষের জন্য। এই প্রথমই শোনা হয়েছে যে এখানে একটা পাখিপল্লী আছে। ছবি তোলার অনেক জায়গায় আছে, এখানে অনেক সুন্দর জায়গা। ঝুলন্ত ব্রিজ দেখে অনেক ভালোই লাগলো, কারণ এই প্রথম এইদিকে কোনো ব্রিজ দেখলাম, অনেক সুন্দর লাগছে। ইতিপূর্বে এরকম কোনো জায়গা ছিল না যেখানে ফ্যামিলি নিয়ে গিয়ে ভালো উপভোগ করার মতো। এটা যারা করছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যেমন আমরা এখানে একটি মুক্ত মঞ্চ তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এখানে এই রক্তদহ বিলের যে ইতিহাস, সেই ইতিহাসটিও গ্রথিত থাকবে, রাখবো আমরা।
সেই সব দর্শনীয় ও পর্যটন এলাকাগুলোকে আগামীতে আরও আধুনিকায়ন করা হবে, পর্যটক বান্ধব করা হবে, এমনটি দাবি জানিয়েছেন এইসব পর্যটন এলাকায় আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত সংবাদ, নওগাঁ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।